আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড করার অনুমতি নেই। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকারের পক্ষে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে এ কথা জানানো হয়। বৃহস্পতিবার ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক একটি প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে দেশটির সংসদীয় কমিটি। প্রতিবেদনে উঠে আসে দুদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতের সংসদীয় কমিটি। সংসদীয় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির প্রতিবেদনে বলা হয়, মানবিক কারণে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হলেও ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই তার। বাংলাদেশ সরকারের পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে ভারত। সংসদীয় কমিটিকে তথ্য জানায় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেদনে ভারত বাংলাদেশ সম্পর্কের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এর মধ্যে আছে বাংলাদেশিদের জন্য স্বাভাবিক ভিসা কার্যক্রম চালু করা এবং 2026 সালে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে দ্রুত আলোচনা শুরুর সুপারিশ। এছাড়া পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে নতুন তথ্য ও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বিবেচনায় গঙ্গা চুক্তি নবায়নের আহ্বান করা হয়। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিকে ভারতের কূটনৈতিক অগ্রাধিকারের অংশ হিসেবে ধরে রাখারও সুপারিশ করে সংসদীয় কমিটি। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। আইন সংস্কার কমিশনের প্রস্তাব জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে বরিশালে এক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের সাম্প্রদায়িক রাজনীতি বরদাস্ত করা হবে না। এ বিষয়ে আরও জানাচ্ছেন লিওন আজাদ। অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারি করা অধ্যাদেশ জুলাই সনদের ভাবধারা অনুযায়ী বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। স্বৈরাচার যাতে কোনোভাবে আর দেশে ফিরে আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে 3 দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। স্বৈরাচারের যাতে কোনো অবস্থাতেই পুনর্বাসনের কোনো সুযোগ সৃষ্টি না হয় সেই দিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ পূজা উদযাপিত পরিষদের জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ধর্ম ও বর্ণে বিভাজন সৃষ্টি করে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। এ সম্মেলনে 5 জন বীর মুক্তিযোদ্ধা ও 2 জনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। যে কোনো ধর্মের বিশ্বাস চর্চাকে কোনো মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে, সাথে সাথে ধর্মপ্রাণ মানুষ ওই ধর্ম ব্যবসায়ীকে আপনারা চিহ্নিত করবেন। নির্বাচনের আগেই টাঙ্গাইলকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার ছিল, সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোরে সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন শেষে একথা জানান তিনি। জনগণকে দেওয়া ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। লিওন আজাদ, আরটিভি। হবিগঞ্জে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রধান আসামি করে 9 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 40 থেকে 50 জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রোকন। সকালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন রোকন বাদী হয়ে সদর থানায় এই অভিযোগ দেন। লিখিত অভিযোগে দাবি করা হয়, গত 28 জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার আগে
হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যারা ৭১ ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষ হাজার বছর ধরে একসঙ্গে বসবাস করে আসছে, তাই এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মের নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, সামনে অনেক সমস্যা ও বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। যারা ধর্মকে ব্যবহার করে সমাজে ফাটল ধরাতে চায় তাদের যে কোনো মূল্যে রুখে দিতে হবে বলেও জানান মির্জা ফখরুল। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। জুলাইকে অস্বীকার করতে পারি না এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে এবং একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, কোনোটাই আমরা ছোট করে দেখি না। বর্তমান সরকার নৈতিকভাবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এছাড়াও তিনি বলেন, দুর্নীতির বৈধতা দিয়েছে বিএনপি সরকার। সরিষার মধ্যে ভূত থাকলেও এই সরকার তা তাড়াতে পারবে না বলে জানান তিনি। একই সঙ্গে জামায়াতকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বলেন, জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাবে জামায়াতে ইসলামী এবং কোনো চাপের কাছে মাথা নত করবে না। এক কোটি ১.৫ কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডের চাকরি। নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা করা। জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের স্বৈরাচার ফিরে আসবে না, আসতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সীমাবদ্ধতা ছিল, এর মানে এই নয় বর্তমান সরকার আগের ফ্যাসিবাদীদের ফিরিয়ে আনবে। রাজধানীর পরিবাগে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল তিতুমির বলেন, ১/১১ বিরাজনীতিকরণের চেষ্টার ঘটনাকে উন্মোচন করতে হবে, এর উদ্দেশ্য খুঁজে বের করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। কোনো ধরনের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিশ্চিহ্ন করার যে ১/১১ থেকে যে শুরু হয়েছে, তাহলে যে ১/১১ এটা তো উন্মোচন করতে হবে। আমাদের মধ্যে বেশ কিছু বিরোধ আছে, কিন্তু দুটা বিষয়ে জাতীয় ঐক্য এখনো আছে, দুটো বিষয়ে ঐক্য আছে এবং থাকবে। সেটি হচ্ছে, এই বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসবে না, আসতে দেওয়া হবে না, আর এই বাংলাদেশকে কেউ যেন কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে। এই দুই বিষয়ে আমরা মনে করি আমাদের মধ্যে জাতীয় ঐক্যমত্য আছে। কক্সবাজারের রোহিঙ্গা সংকটের সার্বিক পরিস্থিতি দেখতে উখিয়া ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন প্রতিনিধি দলটি সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের সাথে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতি জানান। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও ছিলেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় জানায়, তারা উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচির বিভিন্ন প্রকল্প এবং ৮W ও ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করেছেন। মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় 18 রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে 14 জন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং 4 জন বাংলাদেশি মাঝি মাল্লা রয়েছেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক 6টার দিকে টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ পশ্চিমপাড়া উপকূল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে প্রবল স্রোতে তাদের নৌকা ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা 2টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে সাগর থেকে 18 জনকে জীবিত উদ্ধার করে শাহপরী দ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটে নিয়ে আসা হয়।
কমছে না কাঁচা মরিচের ঝাল, প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় 400 টাকা। এদিকে আগুন লেগেছে পোলাও চালে, প্রতি কেজি দাম এখন 200 থেকে 230 টাকা। দাম বাড়ার কারণ হিসেবে সুগন্ধি চালের রফতানির অনুমোদনের পাশাপাশি কর্পোরেট ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বাজারের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভোক্তারা। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। রান্নার অতি প্রয়োজনীয় উপাদান কাঁচা মরিচ এখন সর্বসাধারণের নাগালের বাইরে। মানভেদে প্রতি কেজি কাঁচা বাজারে মরিচ বিক্রি হচ্ছে 360 থেকে 400 টাকায়। এমন অস্বাভাবিক দামের জন্য বৃষ্টি বন্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। মরিচের দাম 350 টাকা, এটা হওয়া উচিত না। সব দিকে বন্যা টন্যা তো, যার কারণে তরকারির দামটা বেশি। উস্তা 100 টাকা, তারপর টমেটো 120 টাকা, লতি 60 টাকা, লাউ 80 টাকা। কাস্টমার যে এখনকার যে বাজার আছে, একটা কাস্টমার কিনতে হলেও হুমকির মুখে পড়তেছে। সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও এখনো ক্রয় ক্ষমতার চেয়ে বেশি বলছেন ভোক্তারা। কাঁচা তরকারির দামটা একদম বেশি, তারপরে মাছ মাংস এগুলো তো আরো লাগামের বাইরে। দ্রব্যমূল্য প্রত্যেকটা জিনিস আজকে 10 টাকা কিনলে কালকে ওটা 15 টাকা 20 টাকা, মানে পার কেজিতে 5 টাকা 10 টাকা বেড়ে যায় প্রতিদিন। একটা জায়গায় কম থাকে, সেটা হলো বেতনটাই। জিনিসপত্র নির্ভর একটু কমলে তো আমাদের জন্য, মধ্যশ্রেণীর লোকের জন্য ভালো হয় আর কি। দেশের বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে পোলাও চালের দাম। এক মাসের মধ্যে মানভেদে কেজিতে দাম বেড়েছে 50 থেকে 80 টাকা। বর্তমানে খোলা পোলাও চাল 180 থেকে 200 টাকা এবং প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি সর্বোচ্চ 230 টাকায়। দেশে উৎপাদিত পোলাও চালের দাম এত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষেরা। পোলাও চালের দামটা অতিরিক্ত বেড়ে গেছে, যেটা যেমন আজকে সাপ্তাহিক ছুটির দিন, বন্ধের দিনে প্রত্যেকে চাই যে সপ্তাহে একবার পোলাও খাওয়ার জন্য, আজকে কিনতে মানুষ পুরো হিমশিম খাওয়া যাচ্ছে। দাম বাড়ার কারণ হিসেবে সুগন্ধি চালের রপ্তানির অনুমোদনের পাশাপাশি কর্পোরেট ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। শুধু আবহাওয়া বা সরবরাহের দোহাই না দিয়ে লাগামহীন দামের পেছনে হাত বদল আর অসৎ সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। সিন্ডিকেট ভাঙার পাশাপাশি দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর ও কার্যকর নজরদারির দাবি তাদের। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না দিলেও বিএনপি ও জামায়াত প্রার্থীদের দলগত সমর্থন দেবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, দলের চূড়ান্ত প্রার্থীর বিষয়ে দলের বাইরের গ্রহণযোগ্য ব্যক্তিকেও সমর্থন দিতে পারে। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান বললেন, সমর্থনের বাইরে নির্বাচন করলে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সরকারি প্রভাবমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। এবারে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন হতে যাচ্ছে স্বতন্ত্র প্রতীকে। সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট প্রার্থীকে, স্থানীয় কর্মীরা তাদের পক্ষে কাজ করবে। এখন তো দল থেকে মনোনয়ন না, হয়তো কাউকে সমর্থন দিবে দল, তো সেই সমর্থনের ক্ষেত্রে যেন একজন ব্যক্তি, একাধিক ব্যক্তি যেন না হয়, দলের একাধিক নেতা দাঁড়িয়ে যায় অনেক সময়। এটা একটা ক্ষতিকারক বিষয়। এই ব্যাপারে খুব শক্তভাবে তিনি জেলা এবং উপজেলার নেতৃবৃন্দকে বলেছেন যে ইউনিয়ন পরিষদে যারা নির্বাচন করবেন, যাদের এলাকার মধ্যে সুনাম আছে, জনপ্রিয়তা আছে, দল থেকে হয়তো সমর্থন দেওয়া হবে। দলের অবশ্যই একটা সহযোগিতা সমর্থন থাকতে পারে, এটা অতীতেও হয়েছে। আমাদের লোকদেরকে ইলেকশন করার ব্যাপারে উদ্বুদ্ধ করা, সহায়তা করা, তাদের ক্লিয়ারেন্স দেয়া, তাদেরকে সমন্বয় করে দেয়া, এগুলোর ব্যাপারে আমরা ভূমিকা রাখব। দলের সিদ্ধান্তের বাহিরে বিদ্রোহী প্রার্থী যাতে না থাকে, বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, এ বিষয়ে সজাগ আছে বিএনপি এবং জামায়াত। দলীয় প্রতীক না থাকায় নির্বাচন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করছেন তারা। আমাদের সমর্থন করে, কিন্তু কোনো পদে নেই বা সদস্য নন তিনি, তো সেক্ষেত্রে তার সাথে কথা বলে ওনাকে আমন্ত্রণ জানিয়ে দল থেকে সমর্থন দিতে পারে। দলের চেয়ারম্যান ইনস্ট্রাকশন দিচ্ছেন যাতে একাধিক প্রার্থী না হয়, যারা পাবেন না তারা ওই প্রার্থীর পক্ষে তারা কাজ করবেন, প্রভাব বিস্তার করে। সেটা তো হাসিনা মার্কা শাসন থাকলে, তো এখন তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান, এখন সেটা হওয়ার সম্ভাবনা নয়। এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এই প্রার্থীগুলো সিলেকশন হয়ে থাকে, সে কারণে আগে নির্ধারিত হয়ে যায় কে কোথায় ইলেকশন করবে। ভিন্ন প্রার্থী হওয়ার
এখানে সুযোগ নাই। এরকম ব্যর্থই কোথাও ঘটে সে ব্যাপারে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, রাজনীতিবিদদের বাইরেও স্থানীয় সরকারের ভোটে বিভিন্ন পেশার গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তির জনপ্রতিনিধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এটি গণতন্ত্রের সৌন্দর্য। যারা ক্লিন ইমেজের আছে, যাদের বিরুদ্ধে কনভিকশন হয় নাই, তারা যদি নির্বাচনে করতে আসে, তো সেই ক্ষেত্রে অনেক বেশি বাধা তৈরি করাটা দরকার বলে আমার কাছে মনে হয় না। স্থানীয় পর্যায়ে যদি কোনো প্রার্থী থাকে যারা জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তো তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আপনি জনগণের কাছে ছেড়ে দিন, জনগণই কিন্তু ডিসাইড করবে যে তাদেরকে ভোট দেবে কি দেবে না। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রার্থীকে সমান সুযোগ ও নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা। একটি মানবিক সমাজ গড়তে পারলে থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগকালে থ্যালাসেমিয়া প্রতিরোধে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় থ্যালাসেমিয়া রোগীদের অনুদান প্রদানের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। থ্যালাসেমিয়া যোদ্ধাগণ ও তাদের পরিবারে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সময় তাদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া যায়, অর্থাৎ এর উপসর্গ, চিকিৎসা ও আশ্বস্ত করার পদ্ধতি সম্বন্ধে প্রশিক্ষণ ও অবগত করা যায়। আপনারা আমার কাছে একটা দরখাস্ত দেবেন আর্থিক সাহায্যের জন্য। বিধি মোতাবেক যতটুকুন করা যায় সর্বোচ্চ আমি ততটুকুন আপনাদের জন্য করব। টানা 11 দিন ধরে রাজধানী সহ সারা দেশে চলছে গ্যাসের তীব্র সংকট। এর নেতিবাচক প্রভাব পড়েছে গ্যাসের উপর নির্ভরশীল পেশাজীবীদের উপর। আর রান্নার বিকল্প ব্যবস্থা করতে গিয়ে বাড়তি ব্যয়ের বোঝা বইতে হচ্ছে আবাসিকের গ্রাহকদের। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। কক্সবাজারের ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে তীব্র হয়েছে সিএনজি সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের, তাতেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ঢাকাতে তো গ্যাস নাই বললেই চলে, অনেকগুলা সিএনজি পাম্পই বন্ধ আছে। আমি ইনকাম করি, তাতে আমার সংসার চলে না। তা আমার যদি সংসার না চলে এবং এই গাড়ির চাকাও যদি না চলে, তাহলে দেশের চাকা কিভাবে চলবে? আমাদের খুবই সমস্যা, বেশিরভাগই আমাদের আর্থিক সমস্যাটাই বেশি। ধরেন বাজার টাজার, গাড়ির কাজ কাম সব কিছু মিলে আমাদের খুব সমস্যাই। এ সংকট দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে গ্যাস নির্ভর পেশার মানুষদের। সকাল 6টায় আইছি, এখন গাড়িতে গ্যাস নাই, কোনো জায়গা জামও যায়, এই ব্যবস্থাও নাই। সারাদিনের জমা হইলো, এই জমা দিয়ে মুখিতে গ্যাস কয়টা বাজে আসে সেও নাই। কখন আসবে তাও পাম্প করতে করতে বলতে পারতেছে না, গ্যাস আসলে তারপরে দিব গ্যাস। শুধু পরিবহন খাত নয়, গ্যাস সংকট ধৈর্যচ্যুত ঘটিয়েছে আবাসিক গ্রাহকদেরও। এমনি তো শীতের মধ্যে থাকেই না, গরমে থাকে। এখন গরমের মধ্যে 15 দিন পর্যন্ত থাকে না, একদম সকাল 6টায় যায়, রাত্রে 11টার পরে আসে। প্রায় 15 দিন যাবৎ আমাদের এখানে গ্যাস নেই, অনেক সমস্যা হচ্ছে, রান্নাবান্না করতে পারি না, অনেক কষ্ট, ভোরবেলা উঠতে হয়, তারপরে ভোরে 6:30 চলে যায়। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, ইন্ডাকশন চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে। এতে বাড়তি ব্যয়ের চাপ নিতে হচ্ছে ভুক্তভোগীদের। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে সাভারের তৈরি পোশাক শিল্পে। গ্যাসের চাপ কম থাকায় ঠিকমতো চলছে না বয়লার, স্টিম লাইন সহ অন্যান্য ভারী যন্ত্র। বাইরে থেকে সিএনজি আনায় বাড়ছে উৎপাদন ব্যয়। সময় মতো বিদেশে পণ্য পাঠানো নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। সাভারের আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। তীব্র গ্যাস সংকটে ধুঁকছে সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো। লাইনের গ্যাসে চাপ কম থাকায় চালু রাখা যাচ্ছে না কারখানার ভারী ভারী যন্ত্র। কাজের অর্ডার থাকলেও সময় মতো উৎপাদন শেষ করা যাচ্ছে না। ক্রেতা ধরে রাখতে অনেকে পাম্প থেকে সিএনজি কিনছেন, কিন্তু সিএনজি আনা নেওয়ার গাড়ির জ্বালানি পাওয়াও হয়ে পড়েছে ব্যয়বহুল। দিনের অনেকটা সময় কাটছে শুধু গ্যাসের চাপ স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। সময় মতো পণ্য পাঠাতে না পেরে এরই মধ্যে অনেকে ক্রেতা হারিয়েছেন। ডিজাইনার ফ্যাশন ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাচ্ছে শুধু অনলি ফর গ্যাসের জন্য। আমাদের আজকে ছুটি দেওয়া হয়েছে, কিন্তু বলা হয়নি যে
কবে আবার আমরা কর্মস্থলে যোগ দেব। গ্যাস সংকটের প্রভাব পড়েছে ফিনিশিং, ডাইং, ওয়াশিং সহ উৎপাদনের বিভিন্ন ধাপে। মেশিন বন্ধ থাকলে বন্ধ থাকে কাজও। এতে দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিকরা। অর্ধেক বেলা কাজ হওয়ার পরে গ্যাস নাই, এর জন্য বন্ধ হয়ে গেছে। এখন কবে কাজ শুরু হবে জানি না। এইভাবে যদি বন্ধ থাকে তাহলে আমরা তো অনেক সমস্যার সম্মুখীন হব। আমরা তো কাজ না করতে পারি, আমাদেরকে বেতন কোথা থেকে দেবে? পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না করা গেলে উৎপাদন ও বৈদেশিক আয় উভয়ই আরও ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা কারখানা সংশ্লিষ্টদের। আমাদের কোম্পানির বেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমাদের কাস্টমার তো ঠিক সময় মাল ডেলিভারি করতে হয়, না হলে মাল ক্যান্সেল অথবা এয়ার হয়, যেটা আমাদের দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা যেখানে প্যাক করি, শিপমেন্ট করি 10,000, এখানে টোটালি বন্ধ হয়ে গেছে। দ্রুত পরিস্থিতির উন্নয়নে সরকারের নজর বাড়ানোর দাবি শ্রমিক মালিক সহ সংশ্লিষ্ট সবার। সাকিব আল হাসান, RTV। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল 4:05 গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে বের হন তিনি। সঙ্গে আছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে এই পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্যেই মাঠ পর্যায়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি। সীমান্ত পেরিয়ে নয়, এবার ঢাকার কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানার সন্ধান। 30 জুলাই মধ্যরাতে অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক ইয়াবা তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি ও 5টি মোবাইল ফোন জব্দ সহ 4 মাদক কারবারিকে আটক করে র্যাব। শুক্রবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 10 অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য দেয়। র্যাব জানায়, গত 2 বছর ধরে সীমান্ত থেকে আনা ইয়াবার মতোই হুবহু ইয়াবা তৈরি করা হচ্ছিল এই গোপন কারখানাটিতে। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদে আরও কারখানা থাকার ইঙ্গিত পাওয়া গেছে বলেও জানায় র্যাব। বাংলাদেশে যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি এবং আপনারা শুনে আরও অবশ্যই আশ্বস্ত করতে পারি এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা জিজ্ঞাসাবাদে কিছু আমাদের সেই ধরনের ইঙ্গিতপূর্ণ আবহ আছে। আজ 31 জুলাই 2024 সালের এই দিনে বৈষম্যহীন বাংলাদেশের দাবিতে দেশজুড়ে পালিত হয়েছিল মার্চ ফর জাস্টিস বা ন্যায়ের পক্ষে পদযাত্রা কর্মসূচি। গণহত্যা, গণগ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণ ও রাজপথে সেদিন বুক পেতে দিয়েছিল ছাত্র জনতা। 2 বছর আগের দিনটি কেমন ছিল তা তুলে ধরছেন অভি আরিফ। 2024 সালের 31 জুলাই, চারদিকে তখন স্বৈরাচারের বুলেট আর টিয়ার গ্যাসের গন্ধ। সেদিন দুপুর গড়াতেই হাইকোর্ট ও নিম্ন আদালত প্রাঙ্গণ রূপ নেয় রণক্ষেত্রে। ছাত্র জনতার সঙ্গে সংহতি প্রকাশ করে রাজপথে নেমে আসেন শিক্ষক ও আইনজীবীরাও। কিন্তু পুলিশি বাধা আর সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। সেই রক্তক্ষয়ী দিনের 2 বছর পেরিয়ে গেছে আজ। জুলাইয়ের সেই স্মৃতি আজও তাড়া করে বেড়ায় রাজপথের আহতদের। আমরা 3 জনে মিলে বসে ডিসিশন নিয়ে যাচ্ছে না এই আন্দোলন চলবে এবং শেখ হাসিনা পতন পর্যন্ত চলবে। 19-20 তারিখের যখন অলরেডি অনেককে হত্যা করেছে সেদিন থেকে ডিসাইডেড শেখ হাসিনা পতন পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব যে কোনো মূল্যে যে কোনো দামে। এরপরে আমরা মার্চ ফর জাস্টিস দিয়েছি। আমি তো 2 তারিখেই অসহযোগ আন্দোলন ঘোষণা করে দিয়েছিলাম, 4 তারিখে অসহযোগ আন্দোলন এবং 3 তারিখে বিক্ষোভ মিছিল এভাবে দিয়েছিলাম। আমরা যে আহ্বান জানিয়েছি সরকার সেখানে কর্ণপাত করেনি, বরঞ্চ আরও বাকি সমন্বয়ক যারা তখন পর্যন্ত গ্রেফতার হয়নি, ডিবি হেফাজতে যায়নি, তাদেরকেও গ্রেফতার করে আনা হয় এবং জোরপূর্বক স্টেটমেন্ট আদায় করা হয়। আদালত চত্বরে সেদিন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আইনজীবীরা। পুলিশের প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে গ্রেফতার ঠেকাতে গিয়ে হয়েছিলেন লাঞ্ছনার শিকার। এই গেট থেকে তাদেরকে ধরে নিয়ে গিয়েছে, এই কলাপসিবল গেট আটকিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে আদালতেও দাঁড়াতে দেয়নি।
3 দিন হিয়ারিংয়ে আমরা বসারও সুযোগ পাইনি। এরকম পরিস্থিতি তখন গিয়েছে। সত্যের জন্য দাঁড়িয়েছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, একটা অসম যুদ্ধে সাধারণ ছেলেদের পক্ষে কথা বলতে পেরেছি। এর চেয়ে বড় অপরচুনিটি আর নাই, আনন্দ আর নাই। বৈষম্যহীন সমাজ আর আইনের শাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন ছিল তা কতটা পূরণ হয়েছে তা নিয়েও তার হিসেব করছেন অনেকে। মুখে মুখে যতটা জুলাই আছে, কার্যক্রমে আমরা সেই জুলাইয়ের অভিপ্রায়ের যে রূপান্তর কিংবা তার বাস্তবায়নটা আসলে দেখি না। সাধারণ মানুষ যারা জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন কিংবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ট্রমাটাইজড হয়েছেন, তারা যদি 2 বছর পরে হিসাব মিলাতে চান, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিনতাই হওয়ার মতো অবস্থা এখন আমরা যেটা দেখছি, তো প্রত্যাশার জায়গার থেকে অপ্রাপ্তি বা অপূর্ণতার পরিসরে অনেক বেশি। 2026 সালের আজকের এই দিনে এসে নতুন প্রজন্মের বড় চাওয়া একটাই, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এখানে যেন চিরতরে নির্বাসিত হয় সব ধরনের বৈষম্য। অভি আরিফ, RTV, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি স্থানে আন্দোলন করে জুলাই আন্দোলনে সম্পূর্ণ কৃতিত্ব নেওয়া যাবে না বলে মন্তব্য করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটি আয়োজিত জুলাই স্মৃতিচারণ আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে হবে। ষড়যন্ত্রকারী চক্র বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টায় লিপ্ত। শুধু সভা সমাবেশ করে জুলাই স্মৃতিচারণ করলে হবে না, সবাইকে সতর্ক থাকতে হবে বলেও জানান আরিফুল হক চৌধুরী। ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়ে সমস্ত আন্দোলনের ক্রেডিট একটা গোষ্ঠী বা কয়েকজন ব্যক্তির কাছে কুক্ষিগত করতে দেওয়া যায় না। সংখ্যার দিক দিয়ে হিসাব করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা কর্মী, আমাদের সহপাঠীদেরকে আমরা হারিয়েছি। সুয়ারেজ লাইন লেকে দেয়া বিগত সরকারের ভুল, আর সেই কারণে হাতিরঝিল লেক অপরিষ্কার ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ইতোমধ্যে 1000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেটি একনেকে পাশ হলে লেক পরিষ্কারের কাজ করা সম্ভব হবে। রাজধানীর হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর বলেন, রাজুক ওয়াসা সিটি কর্পোরেশনের সমন্বিত কাজের ফল হিসেবে আগামী 2 মাসের মধ্যে হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন আসবে। আগে এটা আমরা যে লোহার দিতাম বা শীটের তৈরি করে দিতাম, এটা চুরি হয়ে যেত। আমরা নতুন করে একটা পদ্ধতি আবিষ্কার করেছে রাজুকের চেয়ারম্যান সহ সিটি কর্পোরেশন লোকজন, ফাইবারের করব, যেটার কোনো রিসেল ভ্যালু নাই, যেটা কেউ নিয়ে যাবে না। এই ফাইবারের বিনগুলো তৈরি করবার জন্য ইতিমধ্যে দক্ষিণ এবং উত্তর টেন্ডার করেছে। হাজার হাজার ফাইবারের আমরা ওই ময়লার বিন আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেবো, যাতে মানুষ সেই জায়গাগুলোতে ময়লা ড্রপ করতে পারে। ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বেলা 11টায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, র্যালি ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানায়। বলেন, আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। এ সময় বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমাদের সমস্ত নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন, সবার প্রতি উদাহরণ আহ্বান, আপনারা যার যার অবস্থান থেকে সবাই নেতা কর্মীরা সবাই যার যার ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে সবাইকে আপনারা সচেতন করুন, যাতে করে আমরা এই মহামারী ডেঙ্গুর থেকে আমরা সবাই রক্ষা পাই। বিনিয়োগ বিষয়ক 4টি সংস্থাকে একটিতে রূপান্তর করে যাত্রা শুরু হচ্ছে ইনভেস্ট বাংলাদেশ নামের নতুন সংস্থার। ফলে বিনিয়োগকারীদের দাবি অনুযায়ী একই ছাতার নিচে সব সেবা পাওয়া নিশ্চিত হবে বলে মনে করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মুখপাত্র নাহিয়ান রহমান রুচি। তবে এটি বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা।
এছাড়া সংস্থাগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরিও শঙ্কা দেখছেন। তাই সিদ্ধান্ত বাস্তবায়নে সাবধানতার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। অতএব ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ হলো। সম্প্রতি জাতীয় সংসদে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 পাশ করা হয়। এর ফলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপি এর সেবা ও কার্যক্রম একীভূত হয়ে যাচ্ছে। পরিচালিত হবে নতুন একক প্ল্যাটফর্মের মাধ্যমে। বিনিয়োগকারীদেরই এটা অনেক দিনেরই একটা চাওয়া বা একটা ডিমান্ড ছিল যে আসলে আমাদের দেশে এত বিনিয়োগ সংস্থার সাথে কাজ করতে গেলে ওরা নিজেরাই কনফিউজড হয়ে যায়। ওনাদের এই চাওয়াটাকে মাথায় রেখে প্লাস আমাদের এন্ডেও ফ্র্যাগমেন্টেশন বা বিভিন্ন অর্গানাইজেশনের এত ভাগকে কমানোর জন্যই আসলে আমাদের এই একত্রীকরণ বা মার্জারের পরিকল্পনা। নির্বাচিত সরকারের উপর বিদেশি বিনিয়োগের আগ্রহ বাড়ছে। সাথে নতুন একক কাঠামোর মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়া সহজ হলে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করেন সংস্থার মুখপাত্র। ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্ট, সেই অ্যাক্টে সিঙ্গেল উইন্ডো নিয়ে আলাদা একটি অধ্যায় রয়েছে যেখানে আমরা ম্যান্ডেটরিলি বলেছি যে আমাদের এই এখন মাল্টি ওয়ান স্টপ সার্ভিসকে পরিহার করে আসলে একটা ট্রু সিঙ্গেল পয়েন্টে যেতে হবে, যাতে করে আসলে বাংলাদেশে যে কোনো বিনিয়োগকারী আসলে যাতে এক জায়গা থেকে আসলেই সার্ভিসটা নিতে পারে। তবে আপাতত ভালো মনে হলেও এর মধ্যে নানা চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা। লোকবলের ভিতরে কে কার উপরে এবং কার কোন পদায়ন হবে সেগুলো নিয়ে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে। সুতরাং সেই বিষয়গুলো সতর্কভাবে হ্যান্ডেল না করলে অর্গানাইজেশনের ভিতরে দীর্ঘকালীন একটা ভেদ থেকে যেতে পারে বলে মনে হয়। আগের সংস্থার সমস্যা মোকাবেলা করা গেলে বিনিয়োগে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। মূল কাজ হবে যতটা না ইনসেন্টিভ দেয়া না দেয়া, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে তারা বিভিন্ন রকমের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেয়া সেগুলো যাতে সময়বদ্ধভাবে পায়, অনলাইন ভিত্তিক যাতে সমস্ত সিস্টেমগুলো যায়, কোনো ধরনের ঘুষ লেনদেন যাতে না হয়। নতুন সংস্থার সাথে অন্যান্য সংস্থাগুলো যেন সহযোগিতা করে সেই বিষয়ে তদারকির কথাও বলেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। মালয়েশিয়ায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে দেশটির বিশেষ দপ্তর আটিপসেম এর সঙ্গে বৈঠক করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মদ শাহনারা মনিকা। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে ছিলেন আটিপসেমের পরিচালক আসানি বিন লাদজানি। বৈঠকে পাচারের শিকার নারী ভুক্তভোগীদের উদ্ধার, নিরাপদ আশ্রয় ও প্রত্যাবাসন সহজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। পাশাপাশি যৌথ সচেতনতামূলক কর্মসূচি পালন এবং অপরাধীদের শাস্তিতে আইনি প্রক্রিয়া জোরদারের বিষয়ে সম্মত হয় উভয় দেশ। এতে হাইকমিশনের শ্রম কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম, কাউন্সিলর ফিরোজ রব্বানী ও ফার্স্ট সেক্রেটারি ফাল্গুনী বাগচি উপস্থিত ছিলেন। চলতি অর্থবছরের জুলাই মাসে প্রথম 28 দিনে দেশে 262 কোটি 10 লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এ সময়ে বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে 19.8%, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 1 থেকে 28 জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল 218 কোটি 70 লাখ মার্কিন ডলার দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 1,50,412 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী গত 28 জুলাই একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 9 কোটি 70 লাখ মার্কিন ডলার। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করলেই বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় প্রথমে থাকে অস্ট্রেলিয়া। বিশ্বমানের শিক্ষা, আন্তর্জাতিক ক্যারিয়ার এবং স্থায়ী ভবিষ্যতের সম্ভাবনার প্রতি বছরই বাড়ছে দেশটিতে পড়তে যাওয়া আগ্রহ। সেই স্বপ্নের পথকে আরও সহজ করতে দেশের 3টি বড় শহরে আয়োজিত হচ্ছে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোড শো 2026। অঙ্কন চৌধুরীর রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, গবেষণা ভিত্তিক পাঠ্যক্রম, আন্তর্জাতিক মানের ডিগ্রি এবং পড়াশোনার পাশাপাশি বৈধভাবে পার্ট টাইম কাজের সুযোগ, এসব কারণেই প্রতি বছর হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বেছে নেন অস্ট্রেলিয়াকে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সেই যাত্রাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও তথ্য সমৃদ্ধ করতে এআই চালিত অ্যাডটেক প্রতিষ্ঠান স্টাডিনেট আয়োজন করেছে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোড শো 2026।
শুক্রবার রাজধানীর শেরাটন হোটেলে শুরু হয়েছে এই রোড শো। এরপর 10 আগস্ট চট্টগ্রাম এবং 15 আগস্ট সিলেটে অনুষ্ঠিত হবে এই আয়োজন, যেখানে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে বিভিন্ন পরামর্শ ও তথ্য সেবা। আন্ডারগ্র্যাড এবং পোস্ট গ্র্যাডের যে স্টুডেন্টরা আছে তারা অস্ট্রেলিয়া পড়ার ব্যাপারে আগ্রহী। তো দিস ইজ দ্য প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্টরা ডিরেক্টলি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে পারবে। আমরা বাংলাদেশে এই স্টুডেন্টদের তাদের অ্যাপ্লাই থেকে শুরু করে জিএস ক্লিয়ারেন্স, ভিসা গাইডলাইন সবকিছু প্রোভাইড করি। এই রোড শোর অন্যতম আকর্ষণ সম্পূর্ণ বিনামূল্যে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ। পাশাপাশি থাকছে ইনস্ট্যান্ট প্রোফাইল অ্যাসেসমেন্ট, শতভাগ পর্যন্ত স্কলারশিপের সম্ভাবনা, ক্রেডিট ট্রান্সফারের তথ্য এবং ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা। রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলি আসলে স্কলারশিপস এবং আরো ডিটেইলস জানা যায় রাদার দ্যান অনলাইন। নিজের জায়গা থেকে অনেক কিছু জানা আসলে সহজ হয় না, ওনারা আসলে জিনিসগুলো সহজ করে দেয়। সেবা ভালো পাচ্ছি, দেখলাম যে আরো আমাদের মতো আরো অনেক গার্ডিয়ানই আসছে, তো আশাবাদী আমরা যে হয়তো এখান থেকে ভালো কিছু পাবো আর কি। এবারের আয়োজনে অংশ নিয়েছে অস্ট্রেলিয়ার 30টিরও বেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয়। এমন আয়োজন অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর সেতুবন্ধন হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। লোহিত সাগর বাব এল মানদেব প্রণালী ও এডেন উপসাগর নিরাপত্তায় নতুন সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামের এই জোটে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশও। বিশেষ গুরুত্বপূর্ণ এই বাণিজ্য ও জ্বালানি রুট রক্ষায় সম্মিলিত নিরাপত্তা কাঠামো হিসেবে এই জোট কাজ করবে বলে জানিয়েছে সৌদি। বিশ্বকাপের 20% শেয়ার মার্কিন কোম্পানির কাছে বিক্রির খবরে তোলপাড় ফুটবল বিশ্ব। বর্তমান সভাপতি ইনফ্যান্টিনোর বিরুদ্ধে ফুঁসে উঠেছে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন। উয়েফার 55টি দেশ বিশ্বকাপ বয়কটের ডাক দিয়ে আনুষ্ঠানিক যৌথ বিবৃতি দিয়েছে। ইউরোপার পর ফিফার এই প্রস্তাবের সরাসরি বিরোধিতা করেছে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। এদিকে এমন ঘটনার পর ফিফার আসন্ন নির্বাচনের মেরুকরণ নিয়ে চলছে নানান হিসেব নিকেশ। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।